প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন রুচিবোধ সম্পন্ন মানুষ। সেই জায়গা থেকে তারা সবসময় ফ্রাস্ট্রেটেড যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তারা চাইবে তার প্রাথমিক যে গুণাবলীগুলো, যে ব্যক্তিগত আদব কায়দা, ব্যক্তিগত গুণাবলী, মানবিক গুণাবলীগুলো, সেগুলো তার মধ্যে অ্যানসিওর হচ্ছে কিনা সে চাইবে। তো বেসিক্যালি যে বিষয়টা চাইবে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব কিনা। এক্ষেত্রে একটা কথা বলে দেখেন, শিক্ষার্থী বান্ধব অনেকে এখন অনেক ভিড় ধরবেন, কিন্তু সবসময় শিক্ষার্থীরা তার পূর্বের যে পোর্টফোলিও সেটা চিন্তা করবেন। অনেকে ডাকসুকে নতুন করে জনবান্ধব কিংবা মানবহিত মানবতা ফেরিয়ার হতে সাজার চেষ্টা করবেন। এই জায়গা থেকে সেক্ষেত্রে আগের যে ব্যাকগ্রাউন্ড সেটা জানার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, সেক্ষেত্রে আরেকটা বিষয় তুলনা করবেন যে দেখা যাচ্ছে কি অমুক ক্যান্ডিডেট, বিপিজিএস ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, দেশব্যাপী ভালো চাউর আছে, কিন্তু ওই ক্যান্ডিডেট কিন্তু আপনার নিয়মিত শিক্ষার্থী না, হলে থাকে না, শিক্ষার্থী বান্ধব ইতিপূর্বে কোনো কর্মকাণ্ড করে নাই, কিন্তু শুধুমাত্র বাইরে ভালো হাইপ আছে, ভালো ফেস আছে, কিন্তু শিক্ষার্থী বান্ধব না। যে কোনো শিক্ষার্থী তাকে পাওয়া যাচ্ছে না, ইতিপূর্বে কোনো কর্মকাণ্ড পাওয়া যায়নি, এমন ব্যক্তিকে মনে হয় না শিক্ষার্থীরা চুজ করবে। শিক্ষার্থীর ভালো হাইপ আছে ফাইন, কিন্তু শিক্ষার্থীর কাছাকাছি থাকবে যে ব্যক্তি, যাকে আরেকটা বিষয় হচ্ছে জানেন, কাছাকাছি থাকবে একটা বিষয় আছে, শিক্ষার্থীকে অ্যালাইন ফিল করতে হবে। অনেকে আছে কি দেখেন যে আমরা বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে আসা মানুষ, তো শিক্ষার্থীরা চাইবে কি তার মতে একজন তার প্রতিনিধি হোক, সে শুধুমাত্র একজন সহযোদ্ধা হিসেবে আলাপ আলোচনা করতে পারছে, তার কাছে যেতে পারবে, কিন্তু সে যখন তার থেকে উপর মানের একজনকে নিয়ে আসবে, তার সাথে তার এঙ্গেজমেন্টটা ভালো হবে না। সেই জায়গা থেকে শিক্ষার্থী সবসময় চাইবেন যে তার কালচার সাথে স্যুট করে এমন মানুষকে, তাই সে কার কাছে খুব ইজিলি রিচ করতে পারবে, কাকে কাছাকাছি পাচ্ছে, তার হচ্ছে কি যে অনেক দেশবে ভালো হাইপ আছে, এই দিকে চিন্তা করবে, কাকে কাছে রিচ করা যায়, কাকে সবসময় পেয়েছে, কিংবা ইতিপূর্বে কার কর্মকাণ্ড শিক্ষার্থী বান্ধব ছিল, ইতিপূর্বে কাকে রিচ করতে পেরেছে, এই মানুষগুলোকে মনে হয় ভালোভাবে দেখবে। তবে এর বাইরে তার নীতি নৈতিকতা, তার যে হচ্ছে সকল কমিউনিটিকে এঙ্গেজ করার যে মানসিকতা, সকল কিছু মিলিয়ে একাডেমিক ক্যারিয়ার সবকিছু মিলিয়ে চিন্তা ভাবনা করবে যে আদতে কাকে নির্বাচন করা যায়, যেন শিক্ষার্থীদের বারবার করে বলতে না হয় যে ডাকসুকে আদতে ইফেক্টিভ হয়েছেন নাকি শুধু ফরমালিটি মেনটেন করার জন্য হয়েছে। প্রথম কথা হচ্ছে কি এটা একটা ভিন্ন একটা এজেন্ডা। তবে শিক্ষার্থীদের যে সেন্টিমেন্টকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, সেটাকে ফেলে দেওয়ার মতো বিষয় না। কারণ কি জানেন, তারা তিক্ত অভিজ্ঞতার শিকার। তারা যে রাজনীতি তারা দেখেছেন, সেই রাজনীতি হচ্ছে কি খুবই নোংরা রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতনের রাজনীতি। তারা সেটা অভ্যস্ত, তিক্ত অভিজ্ঞতার শিকার। সে একটা জায়গায় দেখেন, যদি এই যে বেসিক কোশ্চেনটা হচ্ছে আপনার যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা অরাজনৈতিক ব্যক্তিকে নেতৃত্ব হিসেবে চায়, এমন একটা আলাপ চাওয়া হয়েছে মাঠে। কিন্তু আপনি দেখেন, যদি আমি ছাত্রলীগের কথা বলি, যে বিগত এখন এসে যদি যে 19 সালের ডাকসু আপনার হলো, ছাত্রলীগ আপনার 25টার মধ্যে 23টা সে জিতে নিল, কিন্তু এখনও এসে আমাকে 25 সালে এসে হচ্ছে আবার ডায়ালগে বসতে হচ্ছে যে ডাকসু কি শুধু ফরমালিটির জন্য হচ্ছে নাকি ডাকসুটা ইফেক্টিভ হচ্ছে, কেন করতে হচ্ছে, কারণ জানেন, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি দেখেন, এই যে ডাকসুর যে পরিবহন সম্পাদক শামসুর রহমান কিন্তু হচ্ছে একজন ভালো একজন ক্যান্ডিডেট, কিন্তু সে তো দলীয়ভাবে সে জিতে এসেছিল। দলীয়ভাবে জিতে আসার কারণে কিছু দেখেন, তার তো হচ্ছে যে পরিবহন সম্পাদক, পরিবহনের সাথে কোনো কানেকশন নাই, যার কারণে শিক্ষার্থী ওই ভয়ের জায়গাটাকে যদি দলীয়ভাবে কেউ চলে আসেন, সেই জায়গায় কী হবে, সে এমনি দলীয়ভাবে সে জিতে যাবে, কিন্তু তার ওই যে সরাসরি ওইখানে কাজ করা কিছু হবে না। আলটিমেটলি ডাকসু আবার আলোচনা করতে হবে, ডাকসুটা ইফেক্টিভ হচ্ছে না, শুধু ফরম্যাটে মেনটেন হচ্ছে। কিন্তু এই যে আপনি দেখেন, আদতে বিষয়টা তেমন না। আমরা নতুন একটা বন্দোবস্ত হাজির করতে চাই, কিন্তু যদি রাজনীতি নাই থাকে তাহলে সেখানে পরিস্থিতি সম্ভব না। যদি ছাত্র রাজনীতি আপনার নাই থাকতো, ছাত্ররা তারা এক্সিস্ট নাই করতো, তাহলে আমি স্পষ্ট করে বলতেছি 24-এ কোনো অভ্যুত্থান হইতো না। আমরা দেখেন, এই যে বিগত 17 বছর ধরে যে বিরোধী দল আছে আমাদের, যে বিরোধী দল কিন্তু কখনোই জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতনের জায়গাটা, সেটা নিয়ে একদম জনগণকে মুক্তি দিতে পারে না, কারণ জনগণ আস্থার জায়গা পায় না, যে আস্থার যে নেতৃত্ব সেটা পায় নাই, কিন্তু যার জন্য বারবার করে আমরা একটা পর্যায়ে নিপীড়ন, নিষ্পেষণ একটা পর্যায়ে গিয়ে আমরা ধরেই নিয়েছি যে আমার নিয়তি। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে নিয়তি হিসেবে ধরেই নিয়েছে যে তার বাবার টাকা নাই, তাকে শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি হয়ে থাকতে হবে, তার বাবার টাকা নাই, তাকে হচ্ছে গোলাম হয়ে থাকতে হবে। বাইরে যখন বলবে বাইটাল প্রোগ্রামে আসা সব, বাইরে যখন বলবে যে এখনো মধুতে আসতে হবে, অমুক আসতে, নৃত্যের সাথে প্রটোকল দিতে হবে, তাকে আসতে হবে, কারণ সে মেনেই নিয়েছে, তাই এটা তার নিয়তি, কখন সে মেনে নেয়নি। কিন্তু এই যে নিয়তি মেনে নেওয়া কালচারটাকে বিদ দিয়েছে কারা, যারা সকল কিছু ত্যাগ প্রতীক্ষা করে মূলত রাজনীতিটা করে গেছে, শিক্ষার্থীদের জন্য যে কল্যাণজনক যে রাজনীতি, শিক্ষার্থীর দাবি দেওয়ার কথা বলে কিছু মানুষ
অল্প কিছু মানুষজন তারা জেল খেটছে, জুলুমের নির্যাতন শিকার হচ্ছে, হামলা মামলা শিকার হয়ে অল্প কিছু মানুষজন এই যে কালচারটাকে, এই যে মেনে নেওয়ার যে কালচারটাকে তারা সেটাকে বিতরণ করার জন্য কিছু মানুষজন দাঁড়িয়েছিল, যার কারণে 24শে গণঅভ্যুত্থান। এটা বলতে যদি মানে বেশি আমার মনে হয় মানে সমীচীন অবশ্যই হবে এই সেটা, কারণ কিছু মানুষজন এই যে একটা কালচার মানে একটা ধুয়ো তুলেছিল যে কি রাজনীতি করা যাবে, রাজনীতি করলে, কিন্তু ওই মানুষগুলো না থাকলে আপনি আমি পারতাম না। কিন্তু যদি সবাই যদি নিয়ত হিসেবে মেনে দিত তাহলে হচ্ছে কি আজকের এই পরিবর্তন হতে আজকের দিন তৈরি হতো না। সেই জায়গা থেকে অবশ্যই আপনি আরেকটা বিষয় দেখেন যে ডাকসুতে আলাপ হচ্ছে কি যে স্বতন্ত্র প্রার্থীকে দিবে, স্বতন্ত্র করবে, কিন্তু আমি মনে করি একটা বিষয় জানেন যে ডাকসু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেসিক্যালি এই জায়গায় একটা সংসার সন্দেহের মধ্যে আছেন, তারা একটা অভয় জায়গায় খুঁজতেছেন। অভয় জায়গাটা কি জানেন, তারা বিগত যে ফ্যাসিবাদী কালচার, যে দাসত্বের কালচার তারা পার করে এসেছেন, তারা আবার একটা শঙ্কার জায়গা আছে যে আবারও যদি ওই পার্টি ক্ষমতায় আসেন, যে পার্টি ক্ষমতা আসার কথা, তারা আসলে আবার হচ্ছে গিয়ে আবার দাসত্বের কালচার ফিরে আসবে। কারণ কি জানেন, কারণ তারা তো 3-4 সাল দেখে নাই, কিন্তু 3-4 সালের ইতিহাস তারা শুনেছেন, শুধুমাত্র ছাত্রলীগ না, ছাত্র দল তো সেম কাজগুলো করেছেন। তো সেই জায়গা থেকে তারা একটা শুধু একটা অভয়ের জায়গা চান যে কাকে নেতৃত্ব নির্বাচন করলে তাকে এই যে একটা কমিউনিটির বিরুদ্ধে ফাইট দিতে পারবে। কিন্তু আপনি দেখেন স্বতন্ত্র প্রার্থী কখনো ওই যে বিগার যে কমিউনিটি, সেই কমিউনিটির বিরুদ্ধে সে ফাইট দিতে পারবে না। এই জায়গায় মানে অনেক অনেক আলাপ তোলে, কিন্তু এগুলো জরুরি, কিন্তু জরুরি অবশ্যই যে কি যদি আপনি কমিউনিটির বিরুদ্ধে ফাইট দিতে পারবে, একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন অন্য একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন নিজেদের বিরুদ্ধে কথা বলতে পারবে, কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী সে যদি তার লিগাল কোনো পাওয়ার থাকে সেটা পারবে না। আপনি দেখেন যদি যে 19 সালের ডাকসুতে বিভিন্ন বারবার করে মিডিয়া একটা কথা বলতে যে আমার কাজ করতে দেওয়া হচ্ছে না, কেন বলতে জানেন? কারণ কি জানেন, কারণ তার ওইখানে কোনো স্ট্রং কোনো বিষয় নেই। সে এখানে বলতেছে কি তার শুধু সে স্বতন্ত্রভাবে উঠে আসছে, বাকি সবগুলো ছাত্রলীগের। এই জন্য দেখুন সে বারবার করে মানে ছাত্রলীগ আবার হচ্ছে কি ট্যাগ দিত যে নূর তো হচ্ছে শুধু হাইকোর্টে মানে কি বিভিন্ন হচ্ছে কি যে হাই কমিশনে ঘুরে বেড়ায়। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে কি এই যে শিক্ষার্থী একটা অভয়ের জায়গা চান, সেই অভয়ের জায়গাটা অবশ্যই একটা পলিটিক্যাল মানুষজন সেটাকে বৃদ্ধি দিতে পারবে। একটা পলিটিক্যাল মানুষজন যেভাবে 24শে গণঅভ্যুত্থান তাকে একটা নিরাপত্তা দিয়েছিল, একটা নতুন একটা কালচার হাজির করেছিল, তার পক্ষে দাঁড়িয়েছিল, ওই পলিটিক্যাল মানুষজন আবারও যখন হচ্ছে কি আবার নির্যাতন কালচার চলে আসবে, পলিটিক্যাল মানুষরা তাকে তার জন্য ফাইট দিতে পারবে। একটা অ্যাপলিটিক্যাল মানুষ কখনো তার সে মানে ব্যাকগ্রাউন্ড নেয়, তার সে ব্যাকআপ নেয়, সে কখনো পারবে না। জি ধন্যবাদ। দেখেন যদি আমরা জুলাই গণঅভ্যুত্থান কিংবা এর আগে কথা বলি, আমি যখন 19 সালে ক্যাম্পাসে আসার পর থেকে আমরা চিন্তা করলাম যে এই যে নিপীড়ন, নির্যাতন কিংবা ট্যাগিং কালচার কিংবা শিক্ষার্থীদের যে মানবিক যে অধিকারটা সেটা এনশোর হচ্ছে না, সেটার বিরুদ্ধে দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, সেখান থেকে হল থেকে বের করে দেওয়া, তারপরে জেলে যাওয়া, জেল থেকে এসে আবার একটা শুরু করা, তারপরে গণঅভ্যুত্থানের সামনের সারিতে আসা, দীর্ঘ একটা জার্নি। সেই জার্নিটা সেটা ছিল হচ্ছে আপনার কি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জার্নি। আপনি জানেন যে যখন 9 দফা দিল, মানে 9 দফা যখন আসলো, সেই জায়গায় কোন পরিস্থিতিতে আমি 9 দফা দিয়েছিলাম, তখন রাজি হয়েছিলাম কেমনি কী করা যায় সেটা। তখন একটাই পরিস্থিতি ছিল যে সামহাউ এতগুলো মানুষ মারা যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, এটা একটা সুরাহা হওয়া দরকার। মানে কারো মনে হলো গুলি করে মানে পাখির মতো মেরে ফেলবে, এটা তো হতে দেওয়া যায় না। আমি যেদিন 9 দফা দিই ওই দিন হচ্ছে মসজিদ থেকে মানুষজন, ওই শুক্রবার বিকেলবেলা মসজিদ থেকে মানুষজন মিছিল নিয়ে বের হয়েছে আল্লাহ ধ্বনি দিয়ে। ওই মানুষগুলো হচ্ছে একদম যাত্রাবাড়ি থানার পাশে, কিন্তু ওখানে গুলি করে মেরে ফেলছে। আমার পাশে একজন হচ্ছে একটা খুবই ইয়াং পথ কিশোর, ও এসে হচ্ছে বলতেছে খুবই কান্না করে, হাউমা করে কান্না করছে। জিজ্ঞেস করলাম কী হচ্ছে, বলেছে ভাই আমার বন্ধুটা মারা গেছে, এই যে 2 মিনিট আমি ছবি তুললাম, বন্ধুটা এখনো মারা গেল, আমার বাড়ি যেতে ইচ্ছা করতেছে না, আমি হয় এখানেই মানে এখানে আমি শহীদ হবো। তখন ওই যে আমার ওইখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে তখন আলাপ আলোচনা হচ্ছে 9 দফা নিয়ে, তো আমার ভিতরে একটা তেজ কিংবা ভিতরে হচ্ছে কি একটা ক্ষোভ কাজ করতেছেন, যদি আমি কিছু করতে পারি সেই জায়গাতে 9 দফা দেওয়া। আপনি জানেন কি যে 9 দফা পরবর্তীতে 1 দফার যে পথটা সেটা সুগম করে। সেটা কীভাবে সুগম হয়? প্রথম কথা হচ্ছে আমার 9 দফার বিষয়ে আমি স্ট্রিক্ট ছিলাম, একই সাথে যুগ উপযোগী, সময় উপযোগী আমরা সেই কর্মসূচি এক এক করে হাজির করেছিলাম। 9 দফা যখন নাকি শিক্ষার্থী, আপনি দেখেন একজন হচ্ছে পুলিশ কর্মকর্তা, তিনি বলেছিলেন যে তৎকালীন যে খুনি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলছেন যে স্যার একজন মারি একজনে সরে যায়, বাকিরা সরতেছে না। ওই যে মানুষজন যে একাগ্রতা দেখিয়েছিল, শিক্ষার্থীদের প্রতি সাধারণ জনতা যেভাবে হচ্ছে আস্থার জায়গাটা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে 9 দফা পরবর্তী 1 দফা পথকে সুগম করে। আপনি জানেন 9 দফা প্রথম যে দাবিটা ছিল, আলটিমেটলি মূলত 9 দফা বলতে চেয়েছিলাম যে কি দেখেন, শুধুমাত্র আমরা বারবার করে আমরা সেখান এই যে বিদ্যমান যে রাবণ আছে, রাবণকে চেঞ্জ করতে চাই না, সিস্টেমটা চেঞ্জ করতে চাই। 9 দফার মধ্যেই মূলত 1 দফা নিহিত আছেন, যে 9 দফা পরবর্তীতে নানান বার্গেনিং পরবর্তীতে 2 তারিখ 3 থেকে আপনি 1 দফা আসেন। আপনি দেখেন 9 দফার যে যদি ক্যাম্পাসের কথা বলি, যদি আপনি আরেকটা ছোট্ট করে বলে দেখেন, ক্যাম্পাসে যদি কোনো সস্তা আন্দোলন শুরু হয়, কিন্তু 15 জুলাই যখন ছাত্রলীগ হামলা করে তখন আন্দোলনের মোড়টা ভিন্ন দিকে রূপ নেয়। কীভাবে রূপ নেয়? মূলত ওই উদ্দেশ্য ছিল হচ্ছে যে
এই যে ফ্যাসিবাদী একটা কালচার, এই স্বৈরাচারের কালচার ক্যাম্পাসের মধ্যে আমার উপর একদম জেঁকে বসে আছে। আমার যে মানবিক অধিকার বলতে কোনো কিছু নেই। মানুষ হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমার যে যতটুকু শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য যতটুকু সরঞ্জাম দরকার সেটা আমার মধ্যে নেই, ক্যাম্পাসের মধ্যে নেই। তখন আন্দোলন বিনোদী মনে হয় শিক্ষার্থীরা মূলত চায় হচ্ছে ক্যাম্পাস একটা আমূল পরিবর্তন করার জন্য। আপনি দেখেন 9 দফার 7 নম্বর দফার মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একটা দফা আছে, কিন্তু আপনি দেখেন সেসব পরিস্থিতির কারণে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিষয়টা হচ্ছে নিষিদ্ধ করার আলাপটা আসে। কিন্তু সে পরবর্তী মানে কি যদি আমি 5 মাস পরবর্তী পরিস্থিতির কথা বলি, যদি আমি ক্যাম্পাসে আমূল পরিবর্তন ঘটাতে চাই, প্রথম যে মানে ক্যাম্পাসের যে মূলত 9 দফাটা কিংবা যদি জুলাই সংস্কার মানে কোটা সংস্কার আন্দোলন, গণ অভ্যুত্থান, সেটা কিন্তু ক্যাম্পাস শিক্ষাঙ্গন থেকে শুরু হয়েছিল। মূলটা যাত্রাটা শুরু করতো শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে ফার্স্ট প্রায়োরিটির জায়গাটা শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা। শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনতে হলে অবশ্যই এবং অবশ্যই আপনাকে এখানকার রাজনৈতিক বিষয়টা একটা সুরাহা করতে হবে। তো সেই জায়গায় আমরা বারবার করে আহ্বান জানিয়েছি যে বিদ্যমান যে ছাত্র সংগঠন যারা আছেন, আমরা বলতেছি যে 3টি স্টেক হোল্ডার, অংশীজন 3জন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, শিবিরের সাধারণ শিক্ষার্থী না, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, এখান থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, এখানকার প্রশাসন, তারা বসে আলাপ আলোচনা করবেন। সেটা 5 আগস্ট পর থেকে আমরা বারবার করে আহ্বান জানাচ্ছি, আপনারা আলাপ আলোচনা করেন, বিষয়টা সুরাহা করেন। না হলে দেখা যাচ্ছে কি যে একটা সংগঠন শুধুমাত্র নিজস্ব সাংগঠনিক স্বার্থের জন্য তারা একবার বলতেছে পুরো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবার বারবার মব ক্রিয়েট করতেছে। আপনি দেখেন কিন্তু ওই সংগঠন কিন্তু ফুললি নিজেরা হলে উঠে গেছে। যদি কেউ হলে উঠতে তাকে দাবড়া দিয়ে বের করে দিছে। আবার যখন সেটা টিকতে পারে নাই, কারণ কি জানেন, কারণ রাজনীতি করা না করা ব্যক্তির সাংবিধানিক অধিকার। তবে এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যম্ভাবী বিষয় হচ্ছে জানেন, অবশ্যই রাজনীতি থাকবে।